আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ শ্রেণীর উৎপাদন, আয় ও উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করার জন্য। আমি ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, নাগরপুর সরকারি কলেজ। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন কি, উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণ সমূহ কি কি এবং উৎপাদনের উপকরণগুলোর তুলনামূলক গুরুত্ব। চলো প্রথমে আমরা দেখি যে উৎপাদন কি। নিচের ছবিগুলোর দিকে লক্ষ্য করো। দেখো এটা কিসের ছবি? এটা হলো কৃষি পণ্য। এখানে আছে আলু, বেগুন, মানে কৃষকরা যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে। পরের ছবিতে আছে শিল্প পণ্য। এখানে যে সমস্ত দ্রব্য শিল্পে উৎপাদিত হয়, শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রী এখানে। আবার এখানে হচ্ছে সেবা, যারা সেবা দেয়। এখানে আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, উকিল, টিচার। তাহলে এখানে পণ্য ও সেবার কথা বলা হয়েছে। এখানে পণ্য দেখিয়েছি আমরা, সেবা দেখিয়েছি। পণ্য দু ধরনের পণ্য দেখিয়েছি, একটি হচ্ছে কৃষি পণ্য আর একটি হচ্ছে শিল্প পণ্য। তো এখান থেকে আমরা কি পাই? যে এখান থেকে পাওয়া যাচ্ছে যে পণ্য উৎপাদিত হয়েছে এবং সেবা তৈরি করা হয়েছে। সাধারণত আমরা উৎপাদন বলতে কি বুঝি? আমরা উৎপাদন বলতে বুঝি কোনো কিছু সৃষ্টি করা, কোনো কিছু তৈরি করা। কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করাও বোঝায় না, কোনো কিছু সৃষ্টি করাও বোঝায় না। কেননা মানুষ কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, তৈরি করতে পারে না। সৃষ্টি করতে হলে যে জিনিসের কোনো অস্তিত্বই নাই সেই জিনিস তৈরি করা, সেই জিনিস সৃষ্টি করা। কিন্তু এইখানে আমরা যে জিনিসগুলো তৈরি করেছি তার তো অস্তিত্ব আছে, আগে থেকেই আছে। তাহলে উৎপাদন, এখান থেকে যে বিষয়গুলো স্পষ্ট হয় সেটা হচ্ছে যে উৎপাদন মানে কোনো কিছু সৃষ্টি করা নয়, বরং উৎপাদন মানে কোনো দ্রব্য বা সেবার উপযোগ সৃষ্টি। আমরা নতুন একটা শব্দ শিখলাম, উপযোগ। উপযোগটা কি? উপযোগ হচ্ছে যে যে সমস্ত দ্রব্য মানুষের প্রয়োজন মেটাতে পারে, মানুষের চাহিদা মেটাতে পারে, মানুষকে তৃপ্তি দেয়, সেটাই হচ্ছে উপযোগ। আর শুধু উপযোগ সৃষ্টি করলেই হবে না, উৎপাদন সেটাই হবে যেটার যে উপযোগের বিনিময় মূল্য আছে। বিনিময় মূল্যহীন কোনো উপযোগ উৎপাদন হবে না। আবার এই উপযোগ কিভাবে সৃষ্টি হতে পারে? এই উপযোগ সৃষ্টি হতে পারে তার রূপ বা আকার পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে, সময় পরিবর্তন করে এবং জ্ঞান সৃষ্টির মাধ্যমে এই উপযোগগুলি সৃষ্টি হয়। তাহলে এই সমস্ত আলোচনা থেকে আমরা উৎপাদনের একটা সংজ্ঞা দিতে পারি। সেটা কি? যে উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার আকৃতি পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে যে নতুন উপযোগ বা অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে উৎপাদন বলে। দেখো এখানে কি কি বিষয় আছে। যেখানে আছে যে যে দ্রব্য বা সেবা উৎপাদিত হয় বা যাকে আমরা উৎপাদন বলি সেটা প্রকৃতি প্রদত্ত, তার আকার আকৃতির পরিবর্তন বা স্থানান্তর এর মাধ্যমে আমরা কি করি? নতুন উপযোগ সৃষ্টি করি বা আগে থেকেই উপযোগ আছে তার উপযোগ একটু বৃদ্ধি করি।
তাহলেই সেটা উৎপাদন হবে। দেখো, এটা হচ্ছে কি চেয়ার টেবিল। এখন এই চেয়ার টেবিলটা মানুষ কি করেছে? চেয়ার টেবিল উৎপাদন করেছে। কিন্তু এই উৎপাদনটা কিভাবে হয়েছে? চেয়ার টেবিলের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সে উপাদানগুলো কিভাবে আসলো? দেখো, কাঠ থেকে চেয়ার টেবিল হয়েছে, আবার কাঠ হয়েছে কোত্থেকে? গাছপালা থেকে। তার মানে আমরা এখানে কি করেছি? যে চেয়ার টেবিল তৈরি করার জন্য প্রকৃতি প্রদত্ত গাছের রূপ পরিবর্তন করেছি, আকার পরিবর্তন করেছি, তারপরে সেটার একটা উপযোগ সৃষ্টি হয়েছে, তারপরে আমরা সেটা থেকে সেই উপযোগটা ব্যবহার করতে পেরেছি। এটা হচ্ছে ভাতের ছবি। ভাত তো এমনি এমনি হয় না। ভাতটা কিসে থেকে তৈরি হয়েছে? ভাত হয়েছে চাল থেকে, চাল হয়েছে ধান থেকে। ধানটা প্রকৃতি প্রদত্ত। এভাবে আমরা কি করি? আকার পরিবর্তন করি, আকৃতি পরিবর্তন করি। আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে আমরা হয় নতুন উপযোগ সৃষ্টি করি, না হয় অতিরিক্ত উপযোগ সৃষ্টি করি, তাহলেই সেটা হবে উৎপাদন। এবারে এই উৎপাদন কি কি ভাবে হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা জেনেছি একটু আগে যে উৎপাদনটা হচ্ছে উপযোগ সৃষ্টি। এই উপযোগ সৃষ্টি হয় কয়েকটা ভাবে। আমি কিছুটা দেখাবো এখানে। যেমন রূপগত উপযোগ সৃষ্টি, মানে রূপগত বা আকার আকৃতি পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি হয়। দেখো এখানে যে আমরা গাছপালা, এই গাছপালার আকার আকৃতি পরিবর্তন করে আমরা চেয়ার টেবিল তৈরি করি, এটা হচ্ছে রূপগত উপযোগ বা রূপ পরিবর্তন করে, আকার পরিবর্তন করে উপযোগ তৈরি। তারপরে আসো যে সময়গত উপযোগ। এটা আবার কি? যে এক সময়ের জিনিস আর এক সময় ব্যবহার করলে, অন্য একটা সময় ব্যবহার করে যে উপযোগ সৃষ্টি হয় সেটাই হচ্ছে সময়গত উপযোগ। সেটা কেমন হতে পারে? দেখো, আমরা দেখি যে বর্ষার মৌসুমে পানি, বর্ষার সময় অনেক পানি হয়। এই পানি আমরা ধরে রেখে কি করতে পারি? গ্রীষ্মকালে ব্যবহার করতে পারি সেচের মাধ্যমে। গ্রীষ্মকালে পানির অভাব থাকে, তাহলে সে পানির অভাবটা আমরা বর্ষা মৌসুমের যে পানি হয় সে পানি, বর্ষা মৌসুমের পানি থেকে তারপরে গ্রীষ্মকালে সেটা ব্যবহার করতে পারি। দেখো, আরেকটা স্থানগত উপযোগ। সেটা কি? স্থানগত উপযোগ। এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসটা আমাদের দেশের বিভিন্ন জায়গায় উৎপাদন হয়, কিন্তু গ্যাসটা যেখানে উৎপাদন হয় সেখানেই ব্যবহার করে না, সেটা সেখান থেকে বিতরণের মাধ্যমে, পাইপলাইনের মাধ্যমে আমরা দেশের আনাচে কানাচে বিভিন্ন স্থানে নিয়ে যেয়ে সেটা ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? দেখো, গ্যাসটা আমরা ব্যবহার করি শিল্পে, ব্যবহার করি বিভিন্ন গৃহে জ্বালানি হিসাবে ব্যবহার করি। তাহলে সেটা স্থান পরিবর্তন করে আমরা ওই গ্যাসটা ব্যবহার করি। যে স্থানে গ্যাসটা উৎপাদন হয় সেখানে আমরা ব্যবহার না করে প্রপার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বিভিন্ন শিল্পে বা গৃহে ব্যবহার করি। এটা হচ্ছে স্থানগত উপযোগ। এরপরে আসি আমরা সেবাগত উপযোগ। আমরা এতক্ষণ দ্রব্যের কথা বলেছি, দ্রব্য থেকে উপযোগ সৃষ্টি হয়, কিন্তু আমরা বিভিন্ন সেবা থেকে উপযোগ সৃষ্টি হয়। সে সেবাগত উপযোগটা কি? ডাক্তার, আমাদের ডাক্তারের উপযোগিতা আছে না? আমাদের কাছে আছে। আমরা যখন অসুস্থ হই তখন আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। ডাক্তার আমাদের বিভিন্ন উপদেশ দেয়, বিভিন্ন ঔষধ প্রেসক্রিপশন করে, সেগুলি মেনে চলে আমরা সেরে উঠি। তাহলে তিনি যে আমাদের উপদেশ দিলেন, তিনি আমাদের যেভাবে ওষুধ খেতে বললেন, তিনি আমাদের যে নিয়ম কানুন মেনে চলতে বললেন, সেটা থেকে কি আমরা উপযোগ পাই না? হ্যাঁ, অবশ্যই সেটা থেকে আমরা উপযোগ পাই। তাহলে সেটাও হচ্ছে উৎপাদন। সেটা উৎপাদিত দ্রব্য নয়, সেটা হচ্ছে উৎপাদিত সেবা।
তারপরে দেখো এখানে একটা ক্লাসরুমের ছবি। এখানে শিক্ষার্থীরা থাকেন, শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে উপযোগ পেয়ে থাকেন। তাহলে শিক্ষক হচ্ছে উৎপাদক। শিক্ষক কি উৎপাদন করে? শিক্ষক এখানে সেবা উৎপাদন করে, জ্ঞান উৎপাদন করে। ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছ থেকে বিভিন্ন আদেশ, নির্দেশ, উপদেশ এবং বিভিন্ন বিষয় পড়ে তারা জ্ঞান অর্জন করে। তাহলে জ্ঞান অর্জনটাও হচ্ছে একটা উপযোগ এবং এটা হচ্ছে সেবাগত উপযোগ। এবার আমরা আসি, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম উপযোগ নিয়ে, সে উপযোগটা কিভাবে তৈরি হয়, সে উৎপাদনটা কিভাবে তৈরি হয়। যে কোনো জিনিস উৎপাদন করার জন্য অনেকগুলো জিনিসের প্রয়োজন হয়, যেগুলি ছাড়া উৎপাদন করা মোটেও সম্ভব নয়, বা যেগুলির একটা ব্যতীত উৎপাদন সম্ভব হয়ে ওঠে না। সেগুলি হচ্ছে উপকরণ। যেমন ধরো এখানে ধান এবং গমের কথা বলা হয়েছে, ধান এবং গম। তো এই ধান গম উৎপাদন করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়? অনেক জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে ধান উৎপাদন করার জন্য, গম উৎপাদন করার জন্য আমাদের জমি লাগে। ধান গমে ভালো উৎপাদনের জন্য, বেটার উৎপাদনের জন্য আমাদের পানির দরকার হয়। জমি চাষ করার জন্য আবার ট্রাক্টর বা লাঙ্গলের দরকার হয়। ওই গাছের, ধান গাছ বা গম গাছের খাবার হিসেবে সারের প্রয়োজন হয়, বীজের প্রয়োজন হয়, মানুষের শ্রমের প্রয়োজন হয়। মানুষ কি পরিমাণ, কোন কতটুকু বীজ ব্যবহার করবে, কতটুকু জমি লাগবে, কয়টা চাষ করতে হবে, কতটুকু সার দিতে হবে, এগুলো একজনের চিন্তা ভাবনা করতে হয়। এ ধরনের মানুষের প্রয়োজন হয়। তাহলে দেখো অনেক কিছুই লাগে ধান এবং গম উৎপাদন করতে। তারপরে আমরা সহজ একটা উদাহরণ আসি, লেবুর শরবত। লেবুর শরবত যদি উৎপাদন করতে চাই, সেখানে কি লাগবে? সেখানে প্রয়োজন হবে, অবশ্যই লেবুর দরকার হবে। তারপর একটা পাত্রের প্রয়োজন হবে, কারণ পাত্রের মধ্যে কোন উপকরণ রাখতে হবে। তারপরে চামচের প্রয়োজন হবে, পানির দরকার হবে। শরবত তৈরি করতে অবশ্যই পানির দরকার হয়। যারা মিষ্টি খেতে চায়, মিষ্টি শরবত খেতে চায়, তাদের চিনির দরকার হয়। আবার মানুষেরও দরকার হয়। মানুষের দরকার হয় দুইটা কাজের জন্য, দুইটা উপকরণ হিসেবে কাজ করে মানুষ। একটা হচ্ছে মানুষ সেখানে শ্রম দেয়, আরেকটা হচ্ছে মানুষ ওই যে চিন্তা ভাবনা করে, ওই যে পরিমাণটা বের করে, যে কতটুকু লেবুতে কতটুকু পানি, কতটুকু পানিতে কতটুকু চিনি লাগবে, চামচ কিভাবে নাড়াচাড়া করতে হবে, পাত্র কিভাবে রাখতে হবে, এগুলোর জন্য মানে জ্ঞানগত বিষয়ের জন্য মানুষের প্রয়োজন হয়। তাহলে এখান থেকে দেখো আমরা দুইটা ছবি দেখব এখন। এটা হচ্ছে একটা ট্রাক্টরের ছবি। ট্রাক্টরটা কোথায়? একটা ভূমির উপরে রাখা আছে। এই যে আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, অনেক উপকরণ, সেই উপকরণ অনেক কিছু লাগতে পারে, কিন্তু উপকরণগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করি, চারটা ক্যাটাগরিতে ফেলে দিই। তার একটা ক্যাটাগরি হচ্ছে ভূমি। দেখো ট্রাক্টরের নিচে যে অংশটা, এটা হচ্ছে ভূমি। তারপরে যেটা লাগে, যে একটা মানুষ ট্রাক্টরটা পরিচালনা করতেছে, এবং সেটা হচ্ছে শ্রম। ট্রাক্টরটা নিজেই হচ্ছে একটা উপকরণ, কারণ ট্রাক্টরটা যদি না থাকতো তাহলে মানুষ ট্রাক্টর চালাতো না। তাহলে ট্রাক্টরটা কি? ট্রাক্টরটা হচ্ছে মূলধন। আবার ট্রাক্টরটা ডান দিকে যাবে না বাম দিকে যাবে, কোন জায়গায় যাবে, কতবার ঘুরবে, কতটুক যাবে, এইটা এই যে মাথায় থেকে আসতেছে, দেখো এই যে পিছনে মাথায় থেকে তার বুদ্ধি আসতেছে, এটা হচ্ছে সংগঠন। আমরা আরেকটা ছবি দেখি, দেখো এখানেও আমরা চারটা ভাগ দেখিয়েছি। এ ভাগে আছে
ভূমি, দেখো এখানে ভূমির এখানে গাছপালা আছে, জমি আছে, এগুলি সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত। আমরা সংজ্ঞা পড়ে যাব। এখানে শ্রম, দেখো এখানে মানুষ, শ্রমের মালিক হচ্ছে মানুষ, মানুষ শ্রম দিচ্ছে। সংগঠন, এই মূলধন, এটা হচ্ছে মূলধন, মূলধন এখানে টাকা পয়সা দেখেছি, শুধু টাকা পয়সাই মূলধন না, মূলধন টাকা পয়সা ছাড়া অন্য কিছু হতে পারে। আবার এখানে সংগঠন, সংগঠন এখানে মানুষ, মানুষের বিভিন্ন চিন্তা ভাবনা, পরিমাণ নির্ধারণ করা, উপকরণের অন্যান্য যে উপকরণগুলো আছে এগুলো কোনটা কতটুকু লাগবে সেটার রেশিও ঠিক করা, সেটাও মানুষ করে। এগুলির একটু ডিটেইলস আলোচনা করব আমরা, এগুলির সংজ্ঞা দেখব। কি আছে সংজ্ঞা? আচ্ছা দেখো, এখন উপকরণের সংজ্ঞাটা আমরা দিই। কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবা সামগ্রীর প্রয়োজন হয় তাকে উৎপাদনের উপকরণ বলে। সহজ সংজ্ঞা, কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবা সামগ্রীর প্রয়োজন হয় তাকে উৎপাদনের উপকরণ বলে। আমরা একটু আগে দেখেছি যে উপকরণটাকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করিয়েছি। সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে এই উৎপাদনের ভূমি কাকে বলে? সাধারণত আমরা বুঝি ভূমিটা হচ্ছে যে আমাদের পায়ের নিচের যে অংশটা, মাটি, মাটিকে আমরা ভূমি হিসেবে বিবেচনা করি, কিন্তু আসলে অর্থনীতির ভাষায় শুধু মাটি বা জমি ভূমি নয়। ভূমিটা কি তাহলে? ভূমি হচ্ছে প্রকৃতির যা কিছু মানুষের নিয়ন্ত্রণাধীনে এসে নতুন উপযোগ সৃষ্টি ও উপযোগ বৃদ্ধিতে সহায়তা করে। সেটা হতে পারে মাটি, সেটা হতে পারে পানি, সেটা হতে পারে বাতাস, পাহাড়, পর্বত, গাছপালা, অর্থাৎ প্রকৃতি আমাদের যা কিছু দিয়েছে ওটা আমরা যদি নিয়ন্ত্রণ করে ওটার নতুন উপযোগ সৃষ্টি করতে পারি, উপযোগ বৃদ্ধিতে সহায়তা করতে পারি, তাহলে সেটাই হবে ভূমি। এরপরে যেটা আসে উৎপাদন, শ্রম। শ্রমটা কি? উৎপাদন বা উপার্জনের জন্য নিয়োজিত শারীরিক ও মানসিক পরিশ্রম। শ্রমের মালিক হচ্ছে মানুষ। শ্রমের মালিক কে? মানুষ। মানুষ তার চিন্তা চেতনা ব্যবহার করে যে মানসিক পরিশ্রম করে, সে শারীরিকভাবে যে পরিশ্রম করে সেই পরিশ্রমটাই হচ্ছে শ্রম। আমরা এগুলি ডিটেইলস পরবর্তীতে আলোচনা করব, আজকে জাস্ট সংজ্ঞাটা আমরা শিখে রাখি। আবার এই শ্রমের বিনিময় মূল্য থাকতে হবে, বিনিময় মূল্য ছাড়া সে শ্রম কখনো শ্রম হতে পারে না, এগুলি আমরা পরে জানবো। এটাই হচ্ছে কি, যে উৎপাদন বা উপার্জনের জন্য মানুষের নিয়োজিত শারীরিক ও মানসিক পরিশ্রমটাই হচ্ছে শ্রম। এরপরে মূলধনটা কি? মূলধন বলতে আমরা সাধারণত টাকা পয়সাকে বুঝি, কিন্তু শুধু টাকা পয়সাই মূলধন না, টাকা পয়সা ছাড়াও আরো অন্য কিছু মূলধন হতে পারে। সেটা কি? এক কথায় আমরা যদি বলি যে উৎপাদিত পণ্য যেটা পূর্বেই উৎপাদিত হয়েছে কিন্তু উৎপাদন করে সেটা মানুষ ভোগ করেনি, সেটা রেখে দিয়েছে পুনরায় আরো বেশি উৎপাদন করার জন্য বা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য, সেটাই হচ্ছে মূলধন। যেমন ধর আমরা ট্রাক্টর, একটু আগে ট্রাক্টর দেখালাম, এই ট্রাক্টরটা কে তৈরি করেছে? মানুষই তৈরি করেছে। কেন তৈরি করেছে? যে ট্রাক্টর দিয়ে আবার উৎপাদন হবে, উৎপাদনের কাজে ব্যবহার করবে। তারপর আমরা ধানের কথা বলেছিলাম, ধান কে তৈরি করেছে? ধানও মানুষ উৎপাদন করেছে। সে ধানটা চূড়ান্ত ভোগে ব্যবহৃত না হয়ে, ধান থেকে আমরা চাল তৈরি করি, চাল থেকে আমরা কি করি? চাল রান্না করে ভাত তৈরি হয়, কিন্তু সেটা ওই অংশটা না করে ধানটা ধান হিসেবে রেখে দিয়েছে। কেন? কি উদ্দেশ্যে?
উদ্দেশ্য ছিল ধানটা বীজ হিসেবে ব্যবহার করা। এই বীজটাই হচ্ছে মূলধন। তাহলে মূলধনটা কি? মূলধনটা হচ্ছে উৎপাদিত পণ্য বা সেবা যা পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়। এরপরে আছে সংগঠন। সংগঠনের মালিক হচ্ছে, সংগঠনটা হচ্ছে মানুষ। তার কাজ কি? তার কাজ হচ্ছে উৎপাদনের এই যে উপকরণগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন, সেটা কোনটা কতটুকু পরিমাণে ব্যবহার হবে এটাকে একত্র করা, অ্যাসেম্বল করা, মানে এটা রেশিও ঠিক করা। এই রেশিও থেকে মানুষ বুঝতে পারে, এই রেশিও অনুযায়ী উৎপাদন করে। এই চিন্তা ভাবনাটা মানুষের মাথা থেকে আছে। এজন্য এই সংগঠনটাও হচ্ছে মানুষ। সংজ্ঞায় কি বলে? যিনি বা যে ব্যক্তি কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে উৎপাদনের অপর উপকরণ সংগ্রহ করে, নিয়োগ করে ও সেগুলিকে সমন্বয় সাধন করেন, তিনি হচ্ছেন সংগঠন। সংগঠন উৎপাদনের লাভ লোকসান বহন করে। সংগঠনটাও মানুষ। তাহলে এখানে মানুষের দুইটা ভূমিকা, একটা হচ্ছে মানুষ শ্রমিক হিসেবে কাজ করে, আবার মানুষ সংগঠন হিসেবে কাজ করে। একজন কৃষক, সে কি করে? জমিতে চাষাবাদ করে। সে নিজে মানসিক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে। শারীরিক পরিশ্রমটা হচ্ছে সে নিজে জমিতে যে লাঙ্গল চাষ করে, জমি নিড়ানি দেয়, সার ছিটিয়ে দেয়, ধান কেটে আনে, এটা হচ্ছে তার মানসিক শারীরিক পরিশ্রম। আর মানসিক পরিশ্রমটা কি? সে চিন্তা ভাবনা করে যে কতটুকু সার লাগবে, কতটুকু বীজ লাগবে, কতটুকু চাষ দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, এগুলিও তার মাথা থেকে বেরিয়ে আসে। তার মানে কি? সে একই সঙ্গে দুইটা কাজ করে, একটা হচ্ছে শ্রমিক হিসাবে আর একটা হচ্ছে সংগঠন হিসেবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে আমরা এই পর্যন্ত যা শিখলাম সেটা হচ্ছে উৎপাদনের যে চারটা উপকরণ সম্পর্কে। এই উপকরণগুলোর গুরুত্ব নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, যে তাদের মধ্যে একটু তুলনামূলক গুরুত্ব। এই তুলনামূলক গুরুত্ব আলোচনা করতে গেলে আমাদের দুইটা বিষয়ের কথা ভাবতে হবে, দুইটা দিক দিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শিল্প বিপ্লবের পূর্ববর্তী প্রেক্ষাপট। শিল্প বিপ্লবটা কি? যখন থেকে শিল্পের প্রসার হয়, সে 1700 সালে, 17 শতকে সে 17 শতকে শিল্প বিপ্লব ঘটে। যখন থেকে হঠাৎ করে শিল্প কারখানা বেড়ে যায়, তার আগের একটা প্রেক্ষাপট এবং তার পরবর্তী একটা প্রেক্ষাপট। তাহলে আগের প্রেক্ষাপটটা কি? আগের প্রেক্ষাপটে ভূমি ও শ্রমের গুরুত্ব ছিল অনেক বেশি। ভূমি ও শ্রমের গুরুত্ব ছিল অনেক বেশি। শিল্প বিপ্লবের পূর্বে সমাজ ব্যবস্থা ছিল মূলত কৃষি ভিত্তিক। তখন কৃষি ছিল প্রধান পেশা। আরেকটা কারণ হচ্ছে সেখানে কোনো সুসংগঠিত সমাজ ব্যবস্থা ছিল না। তারা একা একাই যার যার মতো কাজ করত। তারা ছিল, ওই সময়কার সমাজ ছিল জ্ঞান বিজ্ঞানে অনুন্নত, এবং তখন কৃষি ছিল তাদের একমাত্র চালিকা শক্তি। এ সমস্ত কারণে তখন ভূমি ও শ্রমের গুরুত্ব ছিল অনেক বেশি। এজন্য ভূমি ও শ্রমকে উৎপাদনের আদি বা মৌলিক উপকরণও বলে। কারণ ভূমি ও শ্রমটা হচ্ছে উৎপাদনের আদি এবং মৌলিক উপকরণ। এই উপকরণ মৌলিকভাবে আসে। এই উপকরণকে, ভূমিকে আমরা এক জায়গার ভূমি অনেক জায়গায় নিতে পারবো না। হ্যাঁ, শ্রম মানুষের শরীর থেকে আসে। এরপরে যেটা আসে যে শিল্প বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপট, সেখানে কি ঘটে দেখো, ওই সময়ে মূলধন ও সংগঠনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেতে থাকে। শিল্প বিপ্লবের পরবর্তীতে কি হয়? যে মূলধন ও সংগঠনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পায়। কারণ কি? শিল্প বিপ্লবের সাথে সাথে সমগ্র বিশ্বে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকাতে বৃহদায়তন শিল্প উৎপাদন চালুর ফলে কৃষির স্থান দখল করে নেয়। মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা চালু হয়। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অর্থনৈতিক কাঠামো সৃষ্টিতে ভূমির পাশাপাশি মূলধন সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে। আর এজন্য মূলধন ও সংগঠনকে উৎপাদনের আধুনিক উপকরণ বলা হয়। তাহলে ছাত্রছাত্রীরা, এ পর্যন্ত আমরা
কি শিখলাম? সংক্ষেপে আমি একটু আবার তোমাদের বলে দিই, একটু মনোযোগ সহকারে শোনো। যে আমরা জানলাম যে উৎপাদন মানে কোনো কিছু সৃষ্টি নয়, বরং উৎপাদন মানে হচ্ছে নতুন উপযোগ অথবা অতিরিক্ত উপযোগ সৃষ্টি। আমরা উৎপাদনের 4টা উপকরণ সম্পর্কে জানলাম। 4টা উপকরণ কি কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। আমরা 4টা উপকরণের সংজ্ঞাও জেনেছি। ভূমি কাকে বলে, শ্রম কাকে বলে, মূলধন কাকে বলে, সংগঠন কাকে বলে। সর্বশেষে আমরা যেটা আলোচনা করেছি, আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে এই 4টা উপকরণের তুলনামূলক একটা গুরুত্ব। এক কথায় বলতে গেলে যে শিল্প বিপ্লবের পূর্বে গুরুত্বপূর্ণ উপকরণ ছিল ভূমি এবং শ্রম, আর শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে ইভেন আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে মূলধন এবং সংগঠন। আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। এ পর্যন্ত আমরা যা কিছু শিখেছি তোমরা কতটুকু মনোযোগ দিয়েছ জানি না, তবে আমি মনে করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনেছ। এবার তোমাদের জন্য কিছু কুইজ, যেগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে। প্রশ্ন হচ্ছে, উৎপাদনের উপকরণ বলতে উৎপাদন বলতে কি বুঝো? 4টা অপশন দেওয়া আছে, তোমরা সঠিক অপশনটি লিখে দিবে কমেন্ট বক্সে। দ্বিতীয় প্রশ্ন, উৎপাদনের উপকরণ কয়টি? 4টা অপশন আছে, সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে দিবে। তৃতীয় কুইজ হচ্ছে, উৎপাদনের চিরস্থায়ী উপাদান হলো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে আজ এ পর্যন্তই। আবার নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে পরের সপ্তাহে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটা শোনার জন্য। আল্লাহ হাফিজ।